গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবিসিএস জার্নি। আজকে আমরা ইন্ডিয়ান পলিটির 50 এমসিকিউ ক্লাস করবো। আই নো তোমরা বলবে যে এটা তো আজকে রুটিনে ছিল না, বাস এটা অ্যাকচুয়ালি কালকে করানোর কথা ছিল, মানে গতকাল করানোর কথা ছিল এই ক্লাসটা। বাট গতকাল আমার ফোনের প্রবলেমের জন্য আমি ক্লাস করাতে পারছিলাম না। তো সেই জন্য আমি সকালবেলা আজকে টেলিগ্রামে আপডেটও দিয়ে দিয়েছিলাম যে আজকে তোমাদেরকে ইভিনিংয়ে আজকের রুটিনে যা ক্লাস আছে যে দুটো, সেই দুটো তো করিয়েই দেবো। আর সেই সাথে সাথে ইভিনিংয়ে তোমাদের এই ইন্ডিয়ান পলিটির এমসিকিউ এর ক্লাসটা করিয়ে দেবো। ইংলিশ ক্লাসটাও কালকে করানোর কথা ছিল, বাট ওটা আজকে আর আমি করাচ্ছি না এই কারণে, স্যাটারডে আর সানডে এমনিতেই ইংলিশ ক্লাস তো রয়েছে। কজ আজ যদি করাই তাহলে আবার স্যাটারডে সানডে পরপর 3 দিন হয়ে যাবে, ওই জন্য আমি আজকে আর ইংলিশটা করাচ্ছি না, বাট ইন্ডিয়ান পলিটিটা তোমাদের করে দিচ্ছি। কজ এটার আবার ডেট পরে আছে 2 দিন পরে, সো সেই জন্য এটা 2 দিন না, সরি 3 দিন পরের ক্লাস রয়েছে এটার, সো ওই জন্য আজকে এটা আমি করে দিচ্ছি। এবার ক্লাস শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর এটা যারা অলরেডি ভিডিও দেখো তারা জানো যে এটা ইন্ডিয়ান পলিটিতে টোটাল 50টা করে এমসিকিউ আমরা সলভ করি এই সিরিজে। এবং এখানে দেখো একটা জিনিস বলে রাখি, আজকের কোশ্চেন যেরকম ম্যাক্সিমাম কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সের থেকে কোশ্চেন তুলছি এখানে। এখানে ম্যাক্সিমাম দেখো, এর মানে না যে আমি শুধু মেন্সের থেকেই কোশ্চেন করাবো, বাট এখন আমি ডাব্লিউবিসিএস এর মেন্সের থেকে বেশি কোশ্চেন এখানে তুলছি। এবার অনেকে এটা শুনে যদি কেউ ভাবে যে মানে যারা ধরো ফার্স্ট টাইম ডাব্লিউবিসিএস প্রিলির জন্য প্রিপারেশন করছে, তারা ভালো করে ব্যাপারটা জানে না। তো তাদের জন্যই বলছি যে যদি এটা ভাবো যে মেন্সের জন্য তো ওটা আমরা কেন দেখবো, এরকম ব্যাপার না। ডাব্লিউবিসিএস এ প্রিলিতে মেন্সের থেকে কোশ্চেন প্রচুর আসে, এবং ডাব্লিউবিসিএস যারা মেন্স দিচ্ছ তাদের জন্য তো তারা তো জানোই কতটা ইম্পর্টেন্ট এই প্রিভিয়াস ইয়ার্স। সো সবার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আদার জব এক্সামের যারা অ্যাসপিরেন্টস তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো সবাই নিশ্চিন্তে এই ভিডিওগুলো দেখো, তোমাদের অনেক হেল্প হবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। প্রথম দেখো, ইংলিশে তো রয়েছে, আমি বাংলায় বলে দেবো, যেগুলো বলার প্রয়োজন আমি বলে দিচ্ছি। পার্লামেন্ট ক্যান লেজিসলেট ম্যাটার্স ইন দ্য স্টেট লিস্ট। স্টেট লিস্টে কারা আর কি ইয়ে করতে পারে, স্টেট লিস্টে রাজ্য সরকারি ম্যাটারগুলোকে দেখাশোনা করতে পারে, কিন্তু স্টেট লিস্টের ক্ষেত্রে পার্লামেন্ট কখন ম্যাটার লেজিসলেট করতে পারে। সো সেইটা একটা বিশেষ টাইমে। অ্যান্সার কী হয়ে যাবে, ওয়েন রাজ্যসভা পাসেস আ রিজলিউশন বাই 2/3 মেজরিটি। যখন দুই তৃতীয়াংশ মেজরিটির এতে রিজলিউশন পাস করে রাজ্যসভা, সেক্ষেত্রেই পার্লামেন্ট লেজিসলেট ম্যাটার্স ইন দ্য স্টেট লিস্ট। সো এটা ভালো করে খেয়াল রাখবে। স্টেট লিস্টে ন্যাচারালি স্টেট গভর্নমেন্ট হচ্ছে যে মানে সমস্ত ম্যাটারগুলো আর কি দেখাশোনা করে, বাট স্টেট লিস্টের ক্ষেত্রে পার্লামেন্ট কখন করে সেটা হচ্ছে রাজ্যসভা পাসেস আর রিজলিউশন বাই 2/3 মেজরিটি। সো ভালো করে খেয়াল রাখবে, এই ব্যতিক্রম টাইপসের কোশ্চেনগুলো এক্সামের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, নো কনফিডেন্স মোশন। এই টার্মটা অনেকে তো জানো, বাট অনেকে জানো না। নো কনফিডেন্স মোশন মিন্স, এটা হচ্ছে ধরো যখন লোকসভায় যে দলটা সব থেকে বেশি সংখ্যাগরিষ্ঠ তারাই হচ্ছে দেশের লিডার, মানে প্রাইম মিনিস্টার এতে থাকে। এইবার লোকসভার মধ্যে কোনো সদস্যের যদি মনে হয় যে লোক লোকসভায় হচ্ছে মানে তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই, মানে যে দলটা সংখ্যাগরিষ্ঠ তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নেই, তো সেক্ষেত্রে নো কনফিডেন্স মোশন। কনফিডেন্স মানে কি, কনফিডেন্স মানে বিশ্বাস হওয়া, নো কনফিডেন্স মানে অবিশ্বাস। সো এরকমই একটা ব্যাপার, আস্থা হারিয়ে ফেলা। সো সেক্ষেত্রে সে একটা নো কনফিডেন্স মোশন ইন্ট্রোডিউস করতে পারে। এইবার সেইটা যদি গৃহীত হয় তাহলে এই ব্যাপারটা নিয়ে তখন খতিয়ে দেখা হয়। সো নো কনফিডেন্স মোশন মানে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো কী বলতে চাইছি। সো এটা কখন হচ্ছে ইন্ট্রোডিউস এবং কিসের সাপোর্টে, অ্যাটলিস্ট কত পার্সেন্ট ভোট পড়লে সেই সাপোর্টে হয়, এটা হচ্ছে 10% অফ দ্য লোকসভা মেম্বার্স। লোকসভা মেম্বারদের 10%-এর অ্যাটলিস্ট মানে অন্ততপক্ষে 10% যদি সাপোর্ট করে এইটাকে, তাহলেই কিন্তু এটা ইন্ট্রোডিউস করা যায়। সো এটা ভালো করে খেয়াল রাখবে, এই টার্মটা অনেকে হয়তো মানে শুনেছো বাট মিনিংটা বুঝতে না, ওই জন্য বলে দিলাম। নেক্সট কোশ্চেন দেখো, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওয়ার্কিং ওমেন অ্যামাউন্টস টু ভায়োলেশন অফ দ্য রাইটস গ্যারান্টিড বাই। জানো আমাদের কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। এইবার এই ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হচ্ছে কিসের ক্ষেত্রে, যখন কাজ করে যে সমস্ত ওয়ার্কিং ওমেনদের ক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে। সো সেক্ষেত্রে কোন কোন ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হচ্ছে এই ব্যাপারটা, তো সেটা আমাদের দেখতে হবে। এবার মানে ফান্ডামেন্টাল রাইটসগুলোতে তো ডিরেক্ট এরকম মানে এই ব্যাপারটাই ডিরেক্ট তো এরকমভাবে বলে দেওয়া নেই। সো সেক্ষেত্রে তোমাদের বুঝে নিতে হবে, ভালো করে যদি পড়ে থাকো এইটার অ্যান্সার করতে পারবে। আর্টিকেল 14, আর্টিকেল 14-এ আমাদের কি বলা আছে, ইকুয়ালিটি বিফোর ল।
ঠিক আছে, ইকুয়ালিটি বিফোর ল মানে সবার সমান অধিকার। যদি সবার সমান অধিকার হয় তাহলে মেয়েদের ওপর এই টর্চারগুলো কেন হচ্ছে? সো সেইটা একটা ভায়োলেশন হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের। সো সেটাই এখানে কিন্তু বলা হচ্ছে যে আর্টিকেল 14 তাহলে ভায়োলেট হচ্ছে। আর কি কি আর্টিকেল ভায়োলেট হচ্ছে? আর্টিকেল 15। 15-এ কি বলা আছে? প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। তো এই 5টা ক্ষেত্রে কারকে আর কি ভেদাভেদ করা যাবে না, এটা নিষেধ। প্রহিবিশন মিন্স নিষেধ করছে। তাহলে যদি ভেদাভেদ না করা যায় তাহলে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে কেন? সো এটাও একটা ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন, এবং সেটা কত নাম্বার আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 15, এটার ভায়োলেশন হচ্ছে। এইবার আর্টিকেল 21-এ কি বলা আছে? আর্টিকেল 21-এ বলা আছে হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, ব্যক্তিগত স্বাধীনতা। আলটিমেটলি এই ব্যাপারটা কি ব্যক্তিগত স্বাধীনতারই হচ্ছে, এটাকে ভায়োলেট করছে। সো এই 3টে আর্টিকেলকে কিন্তু ভায়োলেশন হচ্ছে, এই 3টে এই 3টে ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হচ্ছে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওয়ার্কিং ওমেন। সো এইটা ভালো করে খেয়াল রাখবে। এই টাইপসের কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কজ ফান্ডামেন্টাল রাইটস কিসে কী বলা আছে দুমদাম তো পড়ে নেবে, মুখস্থ করে নেবে খুব জোর, বাট সেটা করে কোনো লাভ হবে না। যদি তুমি এই টাইপসের কোশ্চেনের অ্যান্সার করতে পারো তাহলেই বুঝবে পড়াটা মাথায় ঢুকেছে, আদারওয়াইজ নট। নেক্সট কোশ্চেন দেখো, ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য ওয়ার্ড সিকিউলার, সিকিউলার মানে কি? সিকিউলার মানে তোমরা নিজেরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি বলে দিয়েছিলাম, আমি আর বলবো না এটা। তো ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য সিকিউলার ওয়াজ ইনকর্পোরেটেড বাই, কনস্টিটিউশনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় সিকিউলার শব্দটাকে ইনকর্পোরেট করা হয়েছিল কত নাম্বার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? এবার দেখো এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সিকিউলার ওয়ার্ডটাকে অ্যাড করা হয়েছিল ঠিক সেই অ্যামেন্ডমেন্টেই আর একটা ওয়ার্ড অ্যাড করা হয়েছিল, সেটা হচ্ছে সোশ্যালিস্ট। সো দুটো ওয়ার্ড ভালো করে খেয়াল রাখবে, এখানে যদি সিকিউলারের জায়গায় সোশ্যালিস্টের নামটাও থাকতো তাহলে সেম অ্যান্সার হয়ে যেত। অ্যান্সার কী হয়ে যাবে? 42nd অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এইবার এখানে আরেকটা জিনিস জানতে হবে, কোশ্চেনটা অ্যামেন্ডমেন্ট না দিয়ে কোশ্চেনটা এটাও দিয়ে দিতে পারতো কত সালে, রাইট? কত সালে যদি বলতো তাহলে কত অ্যান্সার হয়ে যেত? 1976। সো 1976 সালে 42তম সংবিধানের সংশোধনী হয়েছিল, তো তার মাধ্যমে এই সিকিউলার শব্দটাকে অ্যাড করা হয়েছিল, এবং সেই সাথে সাথে আরও একটা শব্দ সোশ্যালিস্ট। সো এগুলো ভালো করে খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, ইউপিএসসি সাবমিটস ইটস অ্যানুয়াল রিপোর্ট অন ইটস ওয়ার্ক টু, ইউপিএসসি তার বছরের লাস্টে তার সারা বছরে যা কাজ করেছে সেইটার উপরে একটা রিপোর্ট সাবমিট করে, বাট সেটা কোথায় সাবমিট করে? সেটা হচ্ছে দ্য পার্লামেন্ট। এটা বোঝানোর কিছু নেই, এই জন্য আমি মুভ করছি। নেক্সট কোশ্চেন দেখো, দ্য চিফ ইলেকশন কমিশনার ইজ, এবার ইজ বলে মানে অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে? চিফ ইলেকশন কমিশনার কে জানতে চায়নি, জানতে চেয়েছে যে তাকে অ্যাপয়েন্ট করছে কে। সো তাকে অ্যাপয়েন্ট করছে কে? প্রেসিডেন্ট। আমাদের দেশের প্রেসিডেন্ট হচ্ছে চিফ ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করছে। দেখো এবার যেহেতু তোমাদের এক্সামগুলো ভোটের পরে, সো এই ইলেকশন কমিশন নিয়ে কোশ্চেনগুলো একটু ভালো করে, মানে যত কোশ্চেন আছে সব ভালো করে পড়ে যাও, বিকজ এখান থেকে কোশ্চেন আসার চান্স আছে। আমি বলছি না আসবেই, কজ এই কারণেই বলছি না, কজ পিএসসি কিন্তু মানে লোকে সবাই যেটা ভাবে ওরা ঠিক তার অপোজিটেই যায়। সো আমি ওই জন্য একদমই শিওর হয়ে বলছি না, বাট আসার একটা চান্স থাকে, জেনারেলি এটাই আর কি ভাবা হয় যেহেতু ভোটের পরে। নেক্সট কোশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং হোল্ডস হিজ অর হার অফিস অ্যাট দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট? প্রেসিডেন্টের প্লেজারে হচ্ছে এর মধ্যে কোন পদের ব্যক্তি হচ্ছে তার অফিস আর কি হোল্ড করে, মানে সে আর কি প্রেসিডেন্ট যদি তাকে করে তাহলে তাকে সেই পদ ছেড়ে দিতে হবে। সো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, 10th শিডিউল, ভীষণ ইম্পর্টেন্ট। 10th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ, ভারতীয় সংবিধানের 10ম শিডিউলটা কিসের সাথে ডিল করছে, মানে এতে কি অ্যাকচুয়ালি বলা আছে কি সম্পর্কে? অ্যান্টি ডিফেকশন ল। সো ভালো করে খেয়াল রাখবে এটা। তারপরের কোশ্চেন, হু নমিনেটস দ্য চেয়ারম্যান অফ পাবলিক অ্যাকাউন্টস কমিটি অফ ইন্ডিয়ান পার্লামেন্ট? পাবলিক অ্যাকাউন্টস কমিটি অফ ইন্ডিয়ান পার্লামেন্টের চেয়ারম্যানকে কে নমিনেট করে? কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, ভালো করে খেয়াল রাখো। স্পিকার অফ লোকসভা, স্পিকার অফ লোকসভা কিন্তু নমিনেট করে। নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট এভরি ইয়ার, মানে প্রত্যেক কত বছর অন্তর অন্তর ফাইন্যান্স কমিশন কনস্টিটিউট করে প্রেসিডেন্ট? অ্যান্সার কী হয়ে যাবে? 5 বছর। মানে ফাইন্যান্স কমিশনের টেনিওর হচ্ছে 5 বছর।
নেক্সট কোশ্চেন দেখো, which one of the following is bulwark of personal freedom? তো এর মধ্যে কোনটা হয়ে যাবে অ্যান্সার? রিট অফ হ্যাবিয়াস কর্পাস। জানো এখানে সব মানে যে নামগুলো দিয়েছি তো সবকটাই এক একটা রিট। সো এর মধ্যে বুলওয়ার্ক অফ পার্সোনাল ফ্রিডম এটা কাকে বলছে? রিট অফ হ্যাবিয়াস কর্পাস। তো ভালো করে খেয়াল দেখো, এখানে সব কটা কোশ্চেনই কিন্তু আজকে ডাব্লিউবিসিএস মেন্সের থেকে নিয়েছি। তো যারা মেন্স দিচ্ছ তাদের জন্য ভীষণ অবশ্যই দেখবে, এবং যারা প্রিলি দিচ্ছ তারাও অবশ্যই দেখো। কোশ্চেনের স্ট্যান্ডার্ড যেভাবে দিন দিন আর কি মানে স্ট্যান্ডার্ড বাড়ছে, সো সেক্ষেত্রে তোমাদের জন্য ঠিক ততটাই ইম্পর্টেন্ট, এবং আদার এক্সাম অ্যাসপিরেন্টসদের জন্য সেম। নেক্সট কোশ্চেন, সিটস টু লোকসভা আর নট রিজার্ভড ফর, লোকসভার সিট কাদের জন্য রিজার্ভ নেই? শিডিউল্ড ট্রাইবস ইন অটোনোমাস ডিস্ট্রিক্টস অফ আসাম, এদের জন্য কিন্তু লোকসভার সিট রিজার্ভ করা নেই। নেক্সট কোশ্চেন, তার আগে বলি যে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো প্লিজ ভিডিওগুলো হচ্ছে শেয়ার করো তোমরা, বিকজ শেয়ার না করলে আমরা এত কষ্ট হয়, এই যে 50টা করে এমসিকিউ পড়াতে গেলে কতটা আমাকে জিনিসগুলো সম্পর্কে আলাদা এক্সট্রা ইনফরমেশন আমাকে সার্চ করতে হয়, জিনিসগুলোকে করতে হয়। সো অনেকটা টাইমও লাগে, কষ্টও হয়। সো তোমরা যদি লাইক করো আর হচ্ছে সাবস্ক্রাইব করো, ভিডিও শেয়ার করো, তাহলে মোটিভেশন হয় আমাদের। সো সেই জন্য আরও মনে হয় যে আরও বেশি ভালো স্টাডি ম্যাটেরিয়াল দিতে পারি তোমাদেরকে। সো সেই জন্যই বারবার বলি যে তোমরা অবশ্যই বাকিদের সাথে শেয়ার করো, যাতে বাকিরাও হেল্প হয়। আমরা এত কষ্ট করছি, সো বাকিরাও যাতে আমাদের কষ্ট থেকে হেল্প হয়। তো সেই জন্যই বলি যে বারবার শেয়ার করো তোমরা। নেক্সট কোশ্চেন, আর্টিকেল 340 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ, ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 340 এটা কিসের সাথে ডিল করছে? এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ইউপিএসসি হ্যাজ টু সার্ভ অনলি, ইউপিএসসি তার মানে পুরো সার্ভিসটা দিচ্ছে শুধু মানে কোনো সিলেক্টেড কোনো স্টেটকে, নাকি ব্যাপারগুলো দেখে নিও তোমরা অপশানে কী কী আছে। সেটা তো না, ইউপিএসসি গোটা দেশকে কিন্তু তাদের পুরো সার্ভিসটা দিচ্ছে, কোনো স্পেসিফিক কারোর জন্য স্পেশালভাবে না। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি হ্যাজ বিন কনস্টিটিউটেড বাই, এই যে দিল্লি এইটাকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি এইটাকে কনস্টিটিউট করা হয়েছিল কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 69th। এবার তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 69th অ্যামেন্ডমেন্টটা কত সালে হয়েছিল। সো এইটা ভালো করে, যেহেতু এইটা অ্যামেন্ডমেন্টই বেশি আসে কোশ্চেনে এইটার থেকে, কিন্তু কোশ্চেন টাফ করতে গেলে কি দেবে? সাল দেবে, বিকজ সালটা আসেনি সেরকমভাবে, দু এক সময় এসেছে অন্যান্য এক্সামে, বাট সালটাই দিয়ে দেবে কোশ্চেন টাফ করতে গেলে। সো ওই জন্য ভালো করে খেয়াল রাখবে, আর এর অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোশ্চেন, ইলেকশন টু দ্য গ্রাম পঞ্চায়েতস আর, এটা কি হবে অ্যান্সার? টু বি ডিরেক্ট অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। তারপরে কোশ্চেন, দ্য ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ওয়াজ চ্যালেঞ্জড ইন দ্য কেস, চ্যালেঞ্জড মানে তো জানো, আর বলছি না এটা আলাদাভাবে। তো ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ওয়াজ চ্যালেঞ্জড ইন দ্য কেস শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ইউওআই মিনস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এই কেসের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট টাইম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জড হয়েছিল। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ইজ, এবার দেখো বিভিন্ন অর্গানাইজেশন মানে বিভিন্ন বডি, সেগুলো মানে কী টাইপসের? পলিটিক্যাল, নন পলিটিক্যাল, স্ট্যাটুটারি, নন স্ট্যাটুটারি, কত রকম আছে। সো এই টাইপসের কোশ্চেনগুলো এক্সামে আসে, বাট এই যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এটা কিন্তু এই অপশানেরগুলোর মধ্যে কোনোটাই না। সো এটা ভালো করে খেয়াল রাখবে। আর এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এইটা তোমরা কমেন্ট করে জানাও, তোমাদেরকে আমি অন্য ভিডিওতে কিন্তু এটা অলরেডি অ্যান্সারটা করিয়ে দিয়েছি। সো ওই জন্য তোমরা কমেন্ট করে জানাও, দেখি মনে আছে কিনা তোমাদের। নেক্সট কোশ্চেন, দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড দ্য স্টেটস ইজ বেসড অন দ্য স্কিম প্রোভাইডেড ইন, এই যে সেন্টার আর স্টেটের মধ্যে যে ক্ষমতার ডিস্ট্রিবিউশন, এইটা কিসের মানে কোন আইনের মাধ্যমে, কোন অ্যাক্টের মাধ্যমে এটা করা হয়েছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। নেক্সট কোশ্চেন, দ্য স্টেট লিস্ট কন্টেন্স, দেখো আমি মানে প্রেজেন্ট মানে যা কিছু এই রিসেন্ট টাইমস এই ধরনের জিনিস যা যা পড়াবো সেগুলো কিন্তু আমি সব প্রেজেন্ট নাম্বারটা আমি একদম নেট সার্চ করে দেখেই আমি নিচ্ছি। সো তোমাদের এই নিয়ে কোনো চাপ নেই। হ্যাঁ, তবে তোমরা কি করবে, যেদিন পরীক্ষা দিতে যাবে তার 2-3 দিন আগে তোমরা অবশ্যই এই টাইপসের জিনিসগুলো একবার নেটে সার্চ করে চেক করে নেবে যে তখন কিছু পাল্টে গেল কি না। সো সেই জন্য এইগুলো ভালো করে একবার চেক করে নেবে নেটে। স্টেট লিস্ট
কন্টেন্স কতগুলো সাবজেক্ট? 59 সাবজেক্টস। বাট যদি জিজ্ঞেস করে, ভালো করে কোশ্চেনটা ফলো করবে, কি জিজ্ঞেস করছে, স্টেট লিস্ট কন্টেন্স কতগুলো, মানে কতগুলো সাবজেক্ট কন্টেন্ট করে, এবং সেটা অরিজিনালি যদি জিজ্ঞেস করে, মানে যখন ফার্স্ট টাইম এই লিস্টগুলো তৈরি করা হয়েছিল তখন অরিজিনালি কতগুলো সাবজেক্ট ছিল স্টেট লিস্টে, অ্যান্সার হয়ে যাবে 66, 66। আর এখন বর্তমানে কটা? 59। দ্য কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, ইটস প্রিজার্ভড বাই, অ্যান্সার কি? আশা করি বুঝতে পারছেন কোশ্চেনটা দেখেই, এর অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন, দ্য কনস্টিটিউশনাল প্রভিশন রিলিভেন্ট ফর সলভিং কোশ্চেন্স অফ রিপাগন্যান্সি বিটুইন সেন্ট্রাল ল অ্যান্ড দ্য স্টেট ল ইজ ফাউন্ড ইন কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 254। নেক্সট কোশ্চেন দেখো, দ্য প্রেজেন্ট স্ট্রেংথ অফ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ ফিক্সড বাই, মানে সুপ্রিম কোর্টের প্রেজেন্ট যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটাকে আর কি ফিক্স করা হয়েছিল লাস্ট, মানে কবে ফিক্সড করা হয়েছিল? অ্যান্সার কী হয়ে যাবে? পার্লামেন্ট ইন 2019 সালে পার্লামেন্টে কিন্তু এটাকে ফিক্স করা হয়েছিল। এইবার এখান থেকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ইম্পর্টেন্ট, কজ একদম রিসেন্ট এটা। বর্তমানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে হয়েছে নতুন? অ্যান্সার কী হয়ে যাবে? জাস্টিস NV রমনা। এইবার ইনি কততম, এটাও কোশ্চেনে দিয়ে দিতে পারে। 48, 48তম। এবং এর আগে কে ছিলেন? শরদ অরবিন্দ বোবদে, এবং তিনি কততম ছিলেন? 47তম। সো ভালো করে প্রত্যেকটা খেয়াল রাখবে, এখন কে আর এর আগে কে ছিল এবং কততম, এইগুলো কিন্তু এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চেন দেখো, হু এক্সপ্রেসড দ্য ভিউ দ্যাট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ মোর পাওয়ার্স দ্যান এনি আদার সুপ্রিম কোর্ট ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। মানে বলতে চাইছে যে পৃথিবীর মানে কোনো পার্টের মধ্যে যত যেখানে যে আর কি মেন কোর্টগুলো রয়েছে, তার মধ্যে ভারতের সুপ্রিম কোর্টটাই কিন্তু সব থেকে বেশি পাওয়ারফুল। তো এর অ্যান্সার, মানে এটা কে বলেছিলেন? অ্যান্সার হয়ে যাবে কি? A. কৃষ্ণা আয়ার। নেক্সট কোশ্চেন, দ্য সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন আ পার্ট অফ দ্য প্রিভেনশন ডিটেনশন অ্যাক্ট ইন দ্য, কোন কেসের মধ্যে এটা হয়েছিল? অ্যান্সার কী হয়ে যাবে? গোপালান কেস। এই কেস রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু ভালো করে পড়বে, স্পেশালি এগুলো WCS মেন্সের জন্য এই কেস রিলেটেড কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আর যদি ওরা মনে করে প্রিলিমিনারি এদের নাকে দড়ি বেঁধে করাবে, তাহলে কোনো ব্যাপার নেই, এখানেও কোশ্চেন দিয়ে দিতে পারে। নেক্সট কোশ্চেন, আন্ডার আর্টিকেল, এক মিনিট, আন্ডার আর্টিকেল 16 দ্য ওয়ার্ডস এনি এমপ্লয়মেন্ট অর অফিস, এই যে আর্টিকেল 16-এ কী বলা আছে? আর্টিকেল 16-এ বলা আছে কি? ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। এইবার এই যে এমপ্লয়মেন্ট রিলেটেড ব্যাপারটা বলা আছে, তো এটা কার ক্ষেত্রে বলা হচ্ছে? অনলি টু পাবলিক এমপ্লয়মেন্ট। এখানে যে এনি এমপ্লয়মেন্ট অর অফিস, এটা বলা হচ্ছে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, প্রাইভেটদের জন্য না কিন্তু। তারপরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ইউনিফর্ম সিভিল কোড? সিটিজেন্সদের জন্য ইউনিফর্ম সিভিল কোড কত নাম্বার আর্টিকেল? আর্টিকেল 44। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কোশ্চেনটা ভালো করে খেয়াল রাখবে, এটা তো প্রিলিতেও অনেকবার এসেছে আর মেন্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, হাইকোর্ট জাজেস ইন ইন্ডিয়া আর অ্যাপয়েন্টেড, হাইকোর্ট জাজেস ইন ইন্ডিয়া কারা অ্যাপয়েন্ট করছে? বাই প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ভারতের যে চিফ জাস্টিস, তার কনসালটেশনে কে অ্যাপয়েন্ট করছে? প্রেসিডেন্ট। নেক্সট কোশ্চেন, which one of the following fundamental rights according to Dr. Ambedkar is the heart and soul of the Constitution of India? Heart and soul of the Constitution of India, এইটা আম্বেদকর কোন ফান্ডামেন্টাল রাইটসকে বলেছেন? কোশ্চেনটা ইম্পর্টেন্ট, প্রিলি মেন্স এবং আদার এক্সাম, সমস্ত এক্সামে রিপিট হয়েছে এই কোশ্চেনটা। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, এবং এটা কত নাম্বার আর্টিকেল? সেটা কী হয়ে যাবে? আর্টিকেল 32। সো রিলেটেড টাইপসের সমস্ত কোশ্চেন ভালো করে খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর মেড বাই এক্সারসাইজ অফ কনস্টিটিউশনাল পাওয়ার অফ দ্য পার্লামেন্ট। নেক্সট, taxes not to be imposed save by authority of law appears in, কি হয়ে যাবে অ্যান্সার? আর্টিকেল 265, সরি আর্টিকেল 265। তারপরের কোশ্চেন দেখো, হাউ মেনি অ্যামেন্ডমেন্টস, কোশ্চেনটা ইম্পর্টেন্ট, মানে এখনও পর্যন্ত কনস্টিটিউশনে কতবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, কতগুলো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে? 104। লাস্ট, এটা হচ্ছে 104 পর্যন্ত অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। নেক্সট কোশ্চেন,
পাওয়ার টু গ্র্যান্ট পার্ডনস আর এনজয়েড বাই উইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অথরিটিস। এই যে গ্র্যান্ট পার্ডনস মানে পাওয়ার টু গ্র্যান্ট পার্ডনস, এটা কিন্তু দুজন কনস্টিটিউশনাল অথরিটির ক্ষেত্রে এই পাওয়ারটা রয়েছে, এক তো প্রেসিডেন্ট আর দুই হচ্ছে রাজ্যের গভর্নর। সো এখানে যেহেতু স্পেসিফিকভাবে কিছু বলেনি, স্টেটের ক্ষেত্রে শুধু বললে তাহলে হয়ে যেত গভর্নর, আর এখানে সেন্ট্রালের ক্ষেত্রে বললে হতো প্রেসিডেন্ট, বাট এখানে যেহেতু বলেছে কনস্টিটিউশনাল অথরিটিস মানে দুজনের কথাই জানতে চাইছে, সো প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর অফ আ স্টেট। নেক্সট, ফান্ডামেন্টাল ডিউটিস আন্ডার আর্টিকেল 51A। তোমরা জানো যে আর্টিকেল 51, আমি দেখো তোমাদের কিন্তু চ্যানেলে অলরেডি দেখবে ইন্ডিয়ান পলিটির থিওরি ক্লাস করাতাম, ওখানে কিন্তু আমি সমস্ত আর্টিকেল, শিডিউল, যা যা মানে এক্সট্রা প্রেসিডেন্টটা মনে হয় শুরু করেছিলাম, তারপরে ক্লাস করানো হয়নি। আদারওয়াইজ ফান্ডামেন্টাল রাইটস থেকে শুরু করে অনেকগুলো ক্লাস করানো আছে ওখানে, ওই ক্লাসগুলো অবশ্যই দেখবে, বিকজ ওখানে আর্টিকেল সব অলরেডি করিয়ে দিয়েছি, ওই ক্লাস শুরু করার আগে আর্টিকেল করিয়ে দিয়েছিলাম। আর্টিকেল, শিডিউল এগুলো সব করানো আছে, ওখান থেকে ভালো করে দেখে নেবে, এবং সেই সাথে সাথে পার্ট এগুলোও সব করানো আছে, ওখান থেকে একবার দেখে নিও ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আর উপরে আই বাটনে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। তো এবার দেখো ফান্ডামেন্টাল ডিউটিস আন্ডার আর্টিকেল 51A, এবার এটা কাদের জন্য, স্পেশালি কাদের জন্য অ্যাপ্লিকেবল? অ্যান্সার কী হয়ে যাবে? সিটিজেন্স অফ ইন্ডিয়া। এটা কিন্তু সবার জন্য না, ইন্ডিয়ান সিটিজেন্সদের জন্যই শুধু ফান্ডামেন্টাল ডিউটিস। নেক্সট কোশ্চেন, আর্টিকেল 14 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 14টা কাদের ক্ষেত্রে? এটা হচ্ছে টু এনি পার্সন, ওকে? এনি পার্সন মিনস ভারতে অবস্থিত যে কোনো পার্সনের জন্য। তারপরের কোশ্চেন, which of the following pair of articles of the Indian Constitution deals with the oath or affirmation and impeachment of the President of India? অ্যান্সার কী হয়ে যাবে? এই যে প্রেসিডেন্টের শপথ বাক্য পাঠ করানো এবং ইমপিচমেন্ট, মানে পরপর আর কি আর্টিকেলগুলো জানতে চেয়েছে। শপথ বাক্য পাঠ করানো এটা কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 60। আর প্রেসিডেন্টের ইমপিচমেন্টের এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 61। দুটোই কিন্তু ভালো করে মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইনসার্টেড। কনস্টিটিউশনের যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল তার ফলে কি কি আর্টিকেল বা কি মানে কি কি অ্যাড করা হয়েছিল কনস্টিটিউশনে? কি কি অ্যাড করা হয়েছিল? আর্টিকেল 31A, 31B অ্যান্ড 9th শিডিউল, এগুলো কিন্তু অ্যাড করা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, দ্য চেয়ারম্যান অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন অফ আ স্টেট ক্যান বি রিমুভড বাই হিজ অফিস বাই, কোনো একটা রাজ্যের পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে রিমুভ করতে পারে তার অফিস থেকে, কে করতে পারে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিটস, এক মিনিট ওপরের দিকে গেছে, রিটস লিটারালি মিনস আন্ডার হোয়াট অথরিটি? এর মধ্যে কোন রিটসটা আন্ডার হোয়াট অথরিটি, যার মানে সেই রিটসটার মিনিং এটা আমি বলেছি, আমি তোমাদের কিন্তু এগুলোও পড়িয়ে দিয়েছিলাম, কোন রিটের কী মিনিং এবং ডিটেলসে ভালো করে বাংলায় বুঝিয়ে দিয়েছিলাম। সো ওই জন্য বলছি ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তো এবার এটা কোন রিটসের মিনিং? অ্যান্সার কী হয়ে যাবে? কো ওয়ারেন্টো। নেক্সট কোশ্চেন, which of the following section of Indian Penal Code has been declared unconstitutional by the Supreme Court of India? Answer কি হয়ে যাবে? Section 303. Next, the President's rule under Article 356 remains valid in the state for the maximum period of, এই যে প্রেসিডেন্টস রুল কত নম্বর আর্টিকেলে রয়েছে? 356, 356 নম্বর আর্টিকেলে। এটা ভ্যালিড থাকবে একটা রাজ্যে ম্যাক্সিমাম কত সময়ের জন্য? 6 মাস সময়ের জন্য। নেক্সট কোশ্চেন দেখো, দ্য কনসেপ্ট অফ ডিপিএসপি ইজ বরোড ফ্রম, এই ডিপিএসপি কনসেপ্টটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের থেকে। বা কোশ্চেনটা এরকমভাবে দিতে পারতো, অপশান এরকম দিতে পারতো, আইরিশ কনস্টিটিউশন। আয়ারল্যান্ডের কনস্টিটিউশনকে আইরিশ কনস্টিটিউশন বলে। নেক্সট কোশ্চেন দেখো, ইন দ্য ইভেন্ট অফ চেঞ্জিং দ্য নেম অফ দ্য স্টেট অর ফর ক্রিয়েশন অফ আ নিউ স্টেট, কোনো রাজ্যের নাম পরিবর্তন বা নতুন কোনো রাজ্য ক্রিয়েট করা, মানে নতুন কোনো রাজ্য আর কি গঠন করা, সেক্ষেত্রে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিকোয়ার্ড টু বি অ্যামেন্ডেড বাই পার্লামেন্ট। এবার সেক্ষেত্রে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে হবে, আদারওয়াইজ তো দুম করে একটা রাজ্য এনে দিয়ে দিল, এরকম তো সম্ভব না। সো সেক্ষেত্রে এটাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে। কিসের মানে কত নম্বর আর্টিকেলে সেই ব্যাপারটা বলা আছে? সিম্পল মেজরিটি অ্যাজ রিকোয়ার্ড আন্ডার আর্টিকেল
107 107 আর 108 নাম্বার আর্টিকেলের অনুযায়ী সিম্পল মেজরিটিতে এটা আর কি অ্যামেন্ড করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য টাইম কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দ্য টাইম অ্যালাউড টু দ্য মেম্বার্স অফ আ হাউস টু আস্ক কোশ্চেন টু দ্য মিনিস্টার কনসার্নড। এই যে টাইম অ্যালাউড টু দ্য মেম্বার্স মানে যে কোনো হাউস, রাজ্যসভা হোক আর তোমার লোকসভাই হোক, যে কোনো হাউসের মেম্বারের ক্ষেত্রে তার যে টাইমটা দেওয়া হয় কোশ্চেন জিজ্ঞেস করার জন্য মিনিস্টারকে, সেই বিষয়ে যে মিনিস্টার রয়েছে সেই মিনিস্টারকে কোশ্চেন জিজ্ঞেস করার জন্য, সো সেই টাইমটাকে স্পেশাল একটা নাম আছে, সেই নামটা কি? দ্য কোশ্চেন আওয়ার। নেক্সট কোশ্চেন, which of the following articles of the Indian Constitution deals with the power of the governor to promulgate ordinance during recess of the legislature? এইবার এখানে একটা জিনিস দেখে নাও যে এটা গভর্নরের অর্ডিন্যান্স জারি করার কথা বলা হচ্ছে। গভর্নর কত নম্বর আর্টিকেলের মাধ্যমে অর্ডিন্যান্স জারি করতে পারে? 213। আর যদি কোশ্চেনটা থাকতো প্রেসিডেন্ট, তাহলে কী হয়ে যেত? প্রেসিডেন্ট হচ্ছে 123। মনে রাখবে কি করে? প্রেসিডেন্ট সেন্ট্রাল সবার আগের ব্যাপার। সো এই 213 দেখো 213 নিয়েই কিন্তু দুটো নাম্বার গঠন হয়েছে। সো এইটুকু তো খেয়াল রাখতেই পারবে। এবার কোনটা প্রেসিডেন্ট আর কোনটা গভর্নর কী করে খেয়াল রাখবে? প্রেসিডেন্ট আমাদের দেশের মানে সব থেকে বড়, সো প্রেসিডেন্ট আগে থাকবে। সো ওই জন্য হচ্ছে কি 123, আর যে গভর্নর সে রাজ্যে সে একটু পরে থাকবে। সো ব্যাপারটা হয়ে গেল 213। এরকম মজা করে করে পড়বে, জিনিসগুলো মনে থাকবে, প্লাস মনে থাকা মানেই তো নাম্বার একদম সিকিউর হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলস আর ইনিশিয়েটেড ইন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল কোন কোন হাউসে এটা ইনিশিয়েট হয়? যে কোনো হাউস, আইদার হাউস, মানে কোনো স্পেসিফিক কোনো হাউসের ব্যাপার নেই এখানে। নেক্সট কোশ্চেন, which of the following legislation brought the character of Indian government from unitary to federal? ফার্স্টে ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্যারেক্টারটা কী ছিল? ইউনিটারি, বাট পরে এটাকে ফেডারেল ক্যারেক্টারে নিয়ে আসে, এবং সেটা কোন এর মধ্যে কোন অ্যাক্টের মাধ্যমে? অ্যান্সার কী হয়ে যাবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। সো এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু ইউনিটারি থেকে ফেডারেলে পরিণত হয়। তারপরের কোশ্চেন দেখো, দ্য সার্টিফিকেট টু আ মানি বিল ইজ সাইন্ড বাই, কে সাইন করে? অ্যান্সার কী হয়ে যাবে? স্পিকার অফ দ্য হাউস অফ দ্য পিপল। হাউস অফ দ্য পিপল মিনস যারা বাংলায় পড়ছো তাদের জন্য বলছি লোকসভা। নেক্সট কোশ্চেন, দ্য ফ্রিডম অফ স্পিচ অফ আ মেম্বার অফ পার্লামেন্ট ডিউরিং দ্য সজর্ন অফ সেশন, মানে অধিবেশন চলাকালীন কথাটার মানে। সো এটার এই ফ্রিডম অফ স্পিচ, এটা ব্যাপারটা কী বলতে চাইছে? অ্যান্সার কী হয়ে যাবে? ইজ সিমিলার টু দ্যাট অফ অ্যান অ্যাডভোকেট অ্যাক্টিং অন বিহাফ অফ হিজ ক্লায়েন্ট। নেক্সট কোশ্চেন দেখো, আজকে লাস্ট কোশ্চেন, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এখান থেকে কিন্তু আমি হোমওয়ার্ক দেবো তোমাদের। ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনস দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নট বর ফ্রম? ইন্ডিয়ান, আমরা জানি কি ইন্ডিয়ান কনস্টিটিউশন বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে বিভিন্ন কনসেপ্ট ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে। এইবার তার মধ্যে এই যে চারটে অপশান, তার মধ্যে কোন কনস্টিটিউশনটা থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশন কিছুই নেয়নি? অ্যান্সার কী হয়ে যাবে? কনস্টিটিউশন অফ চায়না। এইবার তাহলে তোমাদের কি জানতে হবে? বিভিন্ন যে কনস্টিটিউশনগুলো থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশন কী কী নিয়েছে কনসেপ্ট, সেইগুলো দেখো। এখানে আমি বলে টাইম নষ্ট করছি না, এইটার ক্লাস অলরেডি করানো আছে চ্যানেলে। আমি যে বললাম যে আমাদের থিওরি ক্লাস, ওখানে ভালোভাবে ডিটেলসে সমস্ত কান্ট্রিগুলো যেখান থেকে কনসেপ্ট বড় করা হয়েছে সমস্ত ডিটেলসে করে দেওয়া আছে, ওখান থেকে অবশ্যই তোমরা দেখে নিও। আই থিঙ্ক ভিডিওটার নাম হচ্ছে সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমি এরকমই কিছু একটা নেম দিয়েছিলাম। সো এটা ভালো করে দেখে নিও। সো ফ্রেন্ডস, এই এত পর্যন্তই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করে দিও, আর বাকি ফ্রেন্ডদেরও হেল্প করার জন্য অবশ্যই তাদের সাথে শেয়ার করো ভিডিওগুলো। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।